আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আমি আজ আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয়তম অধ্যায় বাংলাদেশের ইতিহাস। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস। তো এখানে তোমরা প্রথমে শুরুতে বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এরপরে তোমরা বিভিন্ন আদিকালের যুগ সম্পর্কে জানতে পারবে, যেমন পাল বংশ, শশাঙ্ক, গুপ্ত যুগ ইত্যাদি। এর পাশাপাশি তোমরা সেন রাজবংশ সম্পর্কে জানতে পারবে। এরপরে তোমরা পরবর্তী পাঠে জানতে পারবে প্রাচীন বাংলা সমাজ, অর্থনীতি ও ধর্ম সম্পর্কে। বাংলা আগেকার কি রকম সমাজ ছিল, তারপর কিভাবে ধর্মচর্চা করা হতো, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি রয়েছে। এর পাশাপাশি তোমরা প্রাচীন বাংলা বিনোদন, স্থাপত্য, কার্যকলা, চিত্রকলা ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। এরপরে আরও রয়েছে প্রাচীন বাংলার সাহিত্য, ভাষা ও শিক্ষা নিয়ে। এরপরে পার্ট নাম্বার 7-এ তোমরা মুসলিম শাসন আমলে বাংলার অবস্থান সম্পর্কে জানতে পারবে। তারপরে ঔপনিবেশিক যুগের বাংলা, মানে 1947 পরে যে ইংরেজরা যে শাসন করতো সেটি সম্পর্কে জানতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার 9 থেকে 17 এই অধ্যায়ের অনুশীলনীর সমাধানগুলো দেখব। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে। তা আমাদের প্রথম প্রশ্ন, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়? তো আমরা সবাই জানি আমরা প্রতি বছরে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করে থাকি। তো উত্তর হবে ঘ। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ কি? ক, অত্যন্ত কর্মঠ জনগণ ব্যবস্থা। খ, উন্নত অর্থনৈতিক। গ, অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। ঘ, অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা। তো এখানে তোমরা যদি দ্বিতীয় অধ্যায়টি অলরেডি পড়ে রেখো, তাহলে তোমরা জানতে পারবে যে প্রাচীন বাংলা ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রধান কারণ হচ্ছে অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। তো আমাদের এখন পরবর্তী প্রশ্ন, নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। তথ্য নাম্বার 1, নরসিংদীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত, কুঠার, বাটালি, তীরের ফলা পাওয়া গেছে। তথ্য 2, ঢাকার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যায়। তো এখন আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে তথ্য 1 কোন যুগকে নির্দেশ করে? তো আমরা তথ্য 1-কে নরসিংদীতে মাটি খনন করার পর যা যা পাথর ও কাঠের জিনিসপত্র পেয়েছি সেটি আসলে প্রাগৈতিহাসিক যুগের কথা নির্দেশ করছে। তো উত্তর হবে ঘ, প্রাগৈতিহাসিক যুগ। এরপরে 4 নাম্বার, তথ্য 1 ও 2 স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে পুণ্ড্রনগরের লিপি, নানা রকম প্রাচীন হাতিয়ার, বিদেশে রপ্তানিকৃত শস্য ভাণ্ডার। এখানে বলা হয়েছে নিচে কোনটি সঠিক? তো এখানে আমি পুণ্ড্রনগরের লিপি অবশ্যই তারা দেখতে পারবে, এর পাশাপাশি দেখতে পারবে নানা রকম প্রাচীন হাতিয়ার। তবে বিদেশে রপ্তানিকৃত কোনো শস্য ভাণ্ডার সম্পর্কে সেখানে কোনো আলোচনা নেই এবং সেগুলো এখানে পাওয়া যায়নি। তো উত্তর হবে ক, 1 আর 2। এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সৃজনশীল প্রশ্নে। তো আমাদের 1 নাম্বার সৃজনশীল প্রশ্নে কিছু তথ্য দেওয়া রয়েছে। তথ্য নাম্বার 1-এ রয়েছে প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন, রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাঙ। তথ্য 2-তে রয়েছে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। এখন আমরা প্রশ্নগুলো একটু উত্তর সহ দেখে নেই। ক নাম্বারটি রয়েছে, কোন সম্রাট 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন? উত্তর ক, পাল বংশের সম্রাট ধর্মপাল 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। খ, টোল বলতে কি বোঝায়? উত্তর ক্ষয়ের উত্তর, প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের। চতুর্থ পাটিতে পড়তে পারত কেবল ব্রাহ্মণ ঘরের ছেলে মেয়েরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চ শিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। এরপরে গ নাম্বার প্রশ্ন, তথ্য 1-এর মতো প্রাচীন বাংলাদেশে গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো। তো উত্তর, তথ্য 1, প্রাচীন বাংলাদেশে গৌরবময় ক্ষেত্রটি হলো কৃষি। প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এ সময় কৃষিতে উদ্বৃত্ত ছিল। ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল। এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো। তুলা, সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল। উদ্দীপকে তথ্য 1-এর প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানি
রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে। উদ্দীপকের এসব তথ্যে বাংলাদেশের আধুনিক যুগের কৃষি খাতের কথা ফুটে উঠেছে, যা প্রাচীন বাংলাদেশে গৌরবময় কৃষি ক্ষেত্রের সাথে সঙ্গতিপূর্ণ। এখন আমাদের ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে, তথ্য 2 এর উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ, মতামত দাও। উত্তর, আমি মনে করি তথ্য 2 এর উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ। প্রাচীনকাল থেকেই বাংলার কারিগররা বেশ ভালো কাপড় বুনতো, তাই এ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত মসলিন কাপড়। সে সময় তাঁতিরা মিহি, সুতি ও রেশমি কাপড় বুনতে পারত। দেশের চাহিদা মিটিয়েও কাপড় বিদেশে রপ্তানি করা হতো। বাংলার মসলিন কাপড়ের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। অনুরূপভাবে বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকায় তৈরি পোশাক ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বিদেশব্যাপী সুনাম অর্জন করেছে। বর্তমান পোশাক রপ্তানি করে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এমনকি সারা বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের কদর রয়েছে। বর্তমান তৈরি পোশাক ও পাটজাত দ্রব্য যেমন বিশ্বব্যাপী প্রশংসিত, তেমনি প্রাচীন বাংলা মসলিন ও জামদানি কাপড়ও বিশ্বব্যাপী প্রশংসিত ছিল। সুতরাং তথ্য 2 এর উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নে। তো আমরা একটু উদ্দীপকটি পড়ে দেখি। আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে। গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা, স্থাপত্য, চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলা। বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এই ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায়। তো বন্ধুরা, এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মৎস্য ন্যায় কি? উত্তর, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিলেন না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা যায়। ইতিহাসে এই দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগকে মৎস্য ন্যায় হিসেবে অভিহিত করা হয়। এরপরে খ নাম্বার প্রশ্ন, সমতট অঞ্চল বলতে কি বোঝায়? উত্তর, সমতট অঞ্চল একটি ভূগোলগত এলাকা যা নদীর প্রবাহে সৃষ্টি হয়, যেখানে নদীটি সমুদ্র বা অন্য কোনো বৃহত্তর জলাশয়ে পতিত হয়। এই অঞ্চলে নদীর পানির গতি ধীর হয়ে যাওয়ায় সেখানে মাটির সঞ্চয় বৃদ্ধি পায় এবং ফলে উর্বর মাটি তৈরি হয়। এই অঞ্চলে সাধারণত ধান, গম, শাকসবজি ইত্যাদি চাষ হয়, কারণ মাটি অত্যন্ত উর্বর। বাংলাদেশের গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর মোহনায় যে অঞ্চলের সৃষ্টি হয়েছে তা সমতট অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলের মাটি সাধারণত খুব উর্বর, যা কৃষির জন্য উপযুক্ত। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত জেলায় কোন যুগের নিদর্শন পাওয়া যায়? বর্ণনা করো। উত্তর, উদ্দীপকে উল্লিখিত কুমিল্লা ও নওগাঁ জেলার গুপ্ত যুগ এবং পাল রাজবংশের শাসনকালে শিল্প ও সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়। গুপ্ত যুগের নিদর্শন, গুপ্ত যুগ 400 থেকে 550 খ্রিস্টাব্দ ছিল। বাংলা এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক বিশাল সৃজনশীলতার যুগ। এটি শিল্পকলা ও সংস্কৃতির সোনালী যুগ হিসেবে পরিচিত। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে গুপ্ত যুগের নিদর্শন হিসেবে কিছু প্রাচীন মন্দির, মূর্তি এবং স্থাপত্য পাওয়া গেছে। বিশেষত কুমিল্লার ময়নামতি অঞ্চলে গুপ্ত যুগের পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এসব নিদর্শন থেকে আমরা জানতে পারি যে ওই সময় শিল্পকলা অত্যন্ত উন্নত ছিল এবং গুপ্ত যুগের সভ্যতা ছিল সৃষ্টিশীল ও সমৃদ্ধ। পাল রাজবংশের নিদর্শন, পাল রাজবংশের শাসনকাল 750 থেকে 1200 খ্রিস্টাব্দ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুগ ছিল। পাল রাজবংশের শাসনকালে বাংলা সংস্কৃতি, শিক্ষা এবং শিল্পকলায় ব্যাপক উন্নতি হয়েছিল। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে পাল রাজবংশের শাসনকালীন নিদর্শনও পাওয়া গেছে, বিশেষ করে মন্দির, মূর্তি ও স্থাপত্যে। এরপরে ঘ নাম্বার প্রশ্ন, দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো। তো বন্ধু, এখানে উত্তরটি দেখে নেই। ঘ, কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে মহাবিহারের ভূমিকা বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 1 নাম্বার, মহাবিহারের শিক্ষা ও সংস্কৃতির চর্চা। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলে গুপ্ত যুগ এবং পাল রাজবংশের শাসনকালে প্রতিষ্ঠিত মহাবিহারগুলো ছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। এই মহাবিহারগুলোতে বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হতো এবং হাজার হাজার ছাত্র এখানে ধর্ম, দর্শন, সাহিত্য, গণিত, জ্যোতিষবিদ্যা এবং অন্যান্য বিদ্যায় পাঠ গ্রহণ করতেন।
2 নাম্বার ধর্মীয় কেন্দ্র হিসেবে মহাবিহার। এই মহাবিহারগুলো ছিল ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র। কুমিল্লা ও নওগাঁ অঞ্চলের ময়নামতি এবং পতিসর এলাকায় অবস্থিত মহাবিহারগুলো ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় সাধনা ও পুণ্য লাভের স্থান। সেখানে 50-এর বেশি মঠ ও বিহারও ছিল, যেখানে সন্ন্যাসী এবং ভিক্ষুরা নিয়মিত ধর্মীয় উপাসনা, ধ্যান এবং ভজন করতেন। এই মহাবিহারগুলির মাধ্যমে ধর্মীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিক মূল্যবোধ মানুষের জীবনে প্রবাহিত হতো। 3 নাম্বার শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ। মহাবিহার প্রতিষ্ঠানে শিল্পকলা এবং স্থাপত্যের বিশেষ ভূমিকা ছিল। মহাবিহারগুলোতে নির্মিত মন্দির, মূর্তি এবং অন্যান্য স্থাপত্য নিদর্শনগুলি গুপ্ত যুগ ও পাল যুগের শিল্পকলা এবং স্থাপত্যের উৎসকতা প্রদর্শন করে। কুমিল্লায় ময়নামতি অঞ্চলে মহাবিহারগুলি থেকে পাওয়া পাথরের মূর্তি, ভাস্কর্য এবং মন্দিরের স্থাপত্য সেই সময়ের শিল্পকলা ও সৃজনশীলতার পরিচায়ক। 4 নাম্বার বৌদ্ধ সংস্কৃতির প্রসার। মহাবিহারগুলির মাধ্যমে বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতি কেবল বাংলা নয়, বরং এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছিল। এতে ঐতিহাসিকভাবে এই অঞ্চলে সাংস্কৃতিক সংযোগের প্রমাণ পাওয়া যায়। এইভাবে কুমিল্লা ও নওগাঁ অঞ্চলের মহাবিহারের ভূমিকা ছিল দেশের সংস্কৃতি, শিক্ষা এবং ধর্মীয় জীবনকে সমৃদ্ধ ও প্রসারিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি শুধু ধর্মীয় উপাসনা স্থল ছিল না, বরং একান্তে মানব জীবনে উৎকর্ষ এবং সংস্কৃতির বিকাশের কেন্দ্রও ছিল। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে 3য় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।